প্রায় 2 ঘন্টা হয়ে গেছে হাঁটতে হাঁটতে পুলেক্কাপাড়ার দিকে যাচ্ছি। পুলেক্কাপাড়া অর্থাৎ বান্দরবান লামার শেষ প্রান্তে, অর্থাৎ লামার সবচেয়ে দুর্গম জায়গা অন্যতম, সেটা হচ্ছে পুলেক্কাপাড়া। 2 ঘন্টা হাঁটছি, বাইক নিয়ে আসার কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, এইভাবেই। আর দেখুন পাহাড়ি নদী, বৃষ্টি হলে 10, আর ওইদিকে রাস্তাটা ভেঙে গেছে, আমি দেখাই। এই যে 10-এর কারণে রাস্তা ভেঙে গেছে, এখানে যোগাযোগ বিচ্ছিন্ন। আমি ইতিপূর্বে মোটরসাইকেল নিয়ে আসছিলাম এখানে, বাইক নিয়ে। এখন তো সব জায়গায় গাছ পড়ে আছে, পাহাড় ধসে গেছে এই। আর সামনে যাচ্ছি পুলেক্কাপাড়ার যেটা স্টেশন। শুনে মনে হচ্ছে অনেক বড় সড়ো স্টেশন, আসলে না, এখানে মোটরসাইকেল স্ট্যান্ড। 2-4-5টা মোটরসাইকেল থাকে, ভাড়াই চলে, এগুলোর উপর নির্ভরশীল। আমরা 11টা, 11:30টার দিকে রওনা দিয়েছি হাঁটতে হাঁটতে। এখন বাজে 1টারও বেশি, প্রায় 2 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে। আরও ঘন্টাখানিক ভিতরের দিকে যাব, মূল স্টেশন থেকে মেইন পুলেক্কাপাড়া ঢুকবো। আমরা আসছি এখানে মূলত কাজে, আমরা ঘুরতে আসি নাই, জরুরি কাজে আসছি। এই দোকান, ওরা শুকুর ফলে দেখেছেন, এগুলো বড় বড় কান, এলিফ্যান্ট শুকুর, বড় কান এলিফ্যান্ট শুকুর বলা হয়। ওই যার ওইখানে আরেকটা আছে। আপাতত এটা মারমাপাড়া, পুলেক্কাপাড়া। এটাই সেই স্টেশন মোটরসাইকেলের। অনেক দুর্গমের ভিতর আসার পরে বাড়িঘর, দোকান। মূলত যে এলাকায় পাহাড়ি অঞ্চলে সাধারণত যদি 2-3টা দোকান থাকে, তাইলে ধরে নেবেন মোটামুটি 50 থেকে 100টা ফ্যামিলি আছে। পাহাড়ের সিপাই সাপাই সব জায়গায়, মাচাঙ্গর। এই বাইক স্ট্যান্ডে যাত্রীরা এখানে অপেক্ষা করে। আর এদিকে আছে নদী, মাঝে সাঝে নদীতে ইঞ্জিন চালিত নৌকা, লম্বা লম্বা নৌকা নিয়ে আসে। মেইন বড় মাতামুহুরী নদী থেকে এখানে ইন করে, এই পানিতেও চলে এই বোটগুলো। ওই যে নদীর ওই পাড়েও ঘর। এখানে যখন বর্ষাকালে পানি ভরাট হয়ে যায়, ওই দিক থেকে এদিকে আসা যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়, সাঁতার কেটে আসতে হয়। কিন্তু পানির স্রোত বরাবরই থাকে, দেখছেন। এখন নর্মালি হাঁটু সমান হেঁটে গেলেও পাটা টেনে নিয়ে যেতে চাই, এরকম পানির স্রোত। আর এখানে যদি এই পর্যন্ত পানি থাকে, দেখেন পানির দোষে মূলত এগুলো লতা পাতা গাছপালা ভেঙে নিয়ে আসছে, পানির দোষ। অবশ্যই ইঞ্জিন চালিত বোট ঢুকে বড় নদী থেকে। যখন পানি বেশি থাকে, ওই পাড়ার লোক যখন এখানে আসবে, দোকানে আসবে, তাকে তো টেনে নিয়ে যাবে। ভালো সাঁতার না জানলে অনেকটা একটু ব্যালেন্স করে হাঁটতে হয়, ঠিক আছে। পানি কম থাকলেও যে স্রোত, পানি বেশি থাকলেও একই স্রোত, স্রোতের কোনো কমতি নেই। হ্যাঁ, এখানে এই যে ইউটিউবার মাসুদ দেখতে পাচ্ছেন, বিখ্যাত ইউটিউবার। কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই, কিছু নাই, কিচ্ছু নাই। এই যে বাঁশের নৌকা, এই যে আমরা এটাতে যাওয়া লাগে। এখন এটা আমরা রেডি করে রাখছি, মোটামুটি নদীতে ভাসিয়ে দিব। এই নদীর স্রোতে স্রোতে আমরা 2 ঘন্টার মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমরা অপেক্ষায় আছি। উপরে দেখতে পাচ্ছেন, পাহাড়ের উপরে একটা বৌদ্ধ মন্দির, ক্যাং। হ্যাঁ, কেমন দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দির, এটাই। এখানে পানি উঠছিল। হ্যাঁ, সব জায়গায় পানি। এগুলো 10-এর নমুনা, এগুলো 10-এর নমুনা। এত শব্দ কই থেকে আসে? বলতে গেলে এটা হচ্ছে পুলেক্কাপাড়া যাওয়া, মেইন লামা থেকে পুলেক্কাপাড়া যাওয়ার জন্য এটা হাইওয়ে রোড। এটা হচ্ছে একটাই রাস্তা, হাইওয়ে রোড। দেখছেন হাইওয়ে রোডের ধরন এবং অবস্থা।
ওই যে উপরে ভেঙে গেছে, দেখেছেন পানির দোষ। সাম্প্রতিক সময়ে টানা লাগাতার বৃষ্টির কারণে পানির দোষ। হাইওয়ে রোড, এই নদীতে মাঝে মাঝে বোট চলে দুই একটা লোকাল, আর গাড়ির কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। মোটরসাইকেল একটাই বাহক, মোটরসাইকেলের উপর নির্ভরশীল। এগুলো মূলত পানির দোষের চাপ, দেখছেন। আর সোজা পিছনে থানছি উলেক্কাপাড়ার পরে আরও 1-1.5 ঘন্টা হাঁটলে আলেক্কাপাড়া। আলেক্কাপাড়া বলো না, আলোকপাড়া, আলোকপাড়া, সরি, আলোকপাড়া। এরপরে তানছি, একদিন হাঁটলে তানছি। ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত হাঁটলে তানছি। আমরা মূলত অপেক্ষায় আছি, হয়তো ভাই বাসের বেলাটা বাসিয়ে দিব, নয়তো একটা ওই যে আরেকটা বেলা আসছে, না হয় ওইটাতে করে চলে যাব। অপেক্ষায় আছি 2 ঘন্টা, আসলে আসার সময় আসছি হেঁটে, এখন আর সম্ভব, ভালো লাগতেছে না, ক্লান্ত হয়ে গিয়েছি, এখন অপেক্ষায় আছি আর কি। ও ওইদিকে বোটও চলে আসছে। এখানে বাহক, প্রধান বাহক, হাইওয়ে রোডের হাইওয়ে নদী, দেখতেই পাচ্ছেন নদীটা হাইওয়ে নদী, যার কারণে এখানে অনেক বড় বড় স্টিমার, লঞ্চ সব চলে। ওই যে একটা বাসের রেলগাড়ি, বাসের রেলগাড়িতে উঠবো, না হয় বোটে উঠবো। আসার সময় হেঁটে আসছি হাইওয়ে রোড ধরে। আর এখন আবারও আকাশ ভেঙে আসার উপক্রম। আমরা কেউ ছাতা আনিনি। আসার সময় 2 ঘন্টা আগে রওনা দিয়েছিলাম, 2.5 ঘন্টা আগে দেখি রোদ, ফাটাফাটি রোদ, শুধু মাথার উপর একটা সেগুন পাতা ভেঙে ছিঁড়ে মাথার উপর ধরে কোনো রকম চলে আসছি। কিন্তু এখন দেখেন আবারও ভেঙে আসছে আকাশ। এই যে হাইওয়ে নদীর মধ্যে একটা বাঁশের রেলগাড়ি, উঠবো। এই যে বাঁশের রেলগাড়ি আসছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে বোট। ওই যে বরপাড়ার খালের মধ্যে উঠতে পারবো না। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও, এটা ব্রেক করার সুযোগ নাই। রেলগাড়ি আসলে ব্রেক হয় না, রেলগাড়ি ব্রেক হয় না। আসলে আমরা এখন উঠতে যাচ্ছি, পারলাম না এখান থেকে, এখানে পানি বেশি। দেখি ওই বোটটার ব্যবস্থা করতে পারি কিনা। একটা লঞ্চ চলে আসছে, রেলগাড়ি মিস করলাম আমরা, রেলগাড়ি শেষের দিকে। হ্যাঁ, আমরা এই বোটটাতে করেই চলে যেতে হবে। আমরা রেলগাড়িটা মিস করে ফেললাম। এখন একটা স্টিমার আসছে, লঞ্চ, দেখি। কোনোভাবে কোনোটাই কোনো কিছু হলো না, বৃষ্টি চলে আসছে। আমরা এবার দৌড়াই, বৃষ্টি চলে আসছে। স্টিমারও চড়তে পারলাম না, বাসের রেলগাড়িতে উঠতে পারলাম না, ওই যে দৌড়াচ্ছে। আমি দৌড়াই, আপাতত ক্যামেরা বন্ধ। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসের রেলগাড়ির জন্য। আসলে বাসের রেলগাড়ি আসা যাওয়ার কোনো ঠিকানা নেই, গেলে লাগাতার 2-4টা একসাথেই যাই। এই যে নদীতে, নদী ধরে। একটু আগে আমরা বাসের রেলগাড়িতে উঠতে ব্যর্থ হয়েছি। বিভিন্ন জায়গা থেকে এরকম বাঁশ কেটে এরকম রেলগাড়ি বানায়, দেখছেন। এইটাও অনেক সময় লাগবে, মাঝে সাঝে লাগাতার যায়, আর মাঝে সাঝে ঘন্টার পর ঘন্টার খবর থাকে না রেলগাড়ির। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, এখন আর রেলগাড়ির জন্য অপেক্ষা করাটা মানে হচ্ছে বোকামি, বুঝছেন। এই যে বাসের রেলগাড়ি কবে বানাবে, কবে, আর ওই দিক থেকে আসার কোনো সম্ভাবনাই নেই। আমরা কি আর করবো, একান্ত নিরুপায় হয়ে হাইওয়ে রোড ধরে চলে যায়। আমরা আসলে আসছি কষ্ট করে হেঁটে হেঁটে, চিন্তা করেছিলাম যাওয়ার সময় একটু আরাম করে যাব, যদিও বাসের রেলগাড়িতে বসলে একটু সময় বেশি লাগবে, 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টার কাছাকাছি লাগতে পারে, ঘুরে পেছে যাবে। এখন উপায় নেই, শর্টকাট রাস্তায় ব্যবহার করি। কিন্তু মেন কথা হচ্ছে বৃষ্টি পড়াতে একটু কাদা পিচ্ছিল হয়ে গেছে আবার পুনরায়। এখানে বাইক নিয়ে আসা যায়, কিন্তু সাম্প্রতিক সময়ে লাগাতার বৃষ্টি পড়ছে, আপনারা জানেন সবাই। এই হাইওয়ে রোডটা ভেঙে গিয়েছে দশের কারণে।
এটা আমি আগেই বলছি লামার সবচাইতে দুর্গম, বান্দরবান লামার সবচেয়ে দুর্গম জায়গা হচ্ছে এটা, সবচেয়ে দুর্গম জায়গা। দেখেন রাস্তার অবস্থা, পানির ধসে, পানি যাওয়ার কোনো ড্রেন নেই, কিছু নেই, যার কারণে পানি যাবে কোন দিকে? রাস্তার উপর দিয়ে যেতে যেতে একটা পানির সিঁড়ি দ্বারা বইতে বইতে একটা বড় গর্ত হয়ে যায় রাস্তার মধ্যে মাঝখানে। আর এটা এমন একটা খাড়া অ্যাঙ্গেল রাস্তা, শুকনার দিনও বাইক নিয়ে উঠতে কষ্ট হয়ে যায়। বালি, এবড়ো তেব্রো, পাথর, চাকা স্লিপ কাটে এখানে। হ্যাঁ, পুরা দিন শেষ আসা যাওয়াই। এই অবস্থা দেখেন কি অবস্থা না। হ্যাঁ, এখানে একটা খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন। আপনাদের রেমাক্রি যেতে হবে না, এখানে আসলে একটা খুব সুন্দর ঝর্ণা পেয়ে যাবেন। এই রোড ভেঙে গেছে, গাছপালা ভেঙে গেছে, পাহাড়ও ধসে পড়ছে, দেখছেন? এই তো বর্ষাকালের জীবন। ওয়াও! ওই! ওদের ফাইয়ে গোজা গাদা ঢুকে যাচ্ছে। আমি অবশ্যই ঢোকার আগে বলছিলাম চেনা পথ ঘোরাও ভালো, আর অচেনা পথ কাছেও ভালো না। এই যে বলছে মাসুদ রানা, ইউটিউবার মাসুদ রানা বলছে কেন যে শর্টকাট, পরিষ্কার রাস্তায় দেখা যায় সাপকূপ আছে কিনা, এখানে সেটাও দেখা যাচ্ছে না। অর্থাৎ মানুষের আনাগোনা না থাকলে তো স্বাভাবিকভাবে সাপের উপদ্রব হবে। ওই যে আমাদের একজন লোক এখনও পিছিয়ে পড়ে আছে। মেইন রোডে হাঁটলে আমরা 3 জনে একসাথে, 4 জনে একসাথে হাঁটাচলা করতে পারতাম। এখন অভ্যাসের ব্যাপার স্যাপার আছে। এতক্ষণ একটা জুমগড়ের দেখা পেলাম দীর্ঘ জঙ্গল পাড়ে দিয়ে। এইবার রাস্তাটা মনে পড়েছে আমার, বুঝছো? এটা হচ্ছে ওই যে মংসাই দাদার বাগান, ওই যে মংসাই দাদার আম বাগান, লেবু বাগান। এইবার বুঝতে পারছি। অনেকটা পথ এগিয়ে আসছি। লিচু বাগান, আম বাগান, আম্রপালির বাগান, লেবু বাগান। এখানে লেবু আছে, ঠিক আছে, সুন্দর সুন্দর লেবু, কিন্তু কষ্ট করে এখানে আসতে হবে বিদায় লেবুগুলো ছিঁড়েও না। অনেক আগে আসছিলাম লেবু তুলতে, কিন্তু লেবু ছিল না। আজকে প্রচুর লেবু, দেখেন ওই যে এখানেও ধরে আছে। কিন্তু যদি এবার আরেকজনের মালিক, আমি জিজ্ঞেস না করে নিব না। কাউকে কিছু না বলে নেওয়া মানে কি, কিসের সংজ্ঞা পর আপনারাই বলুন। যার কারণে নিচ্ছি না, চলে যাচ্ছি। আরেকজন পিছনে পড়ে আছে। হ্যাঁ, জানি না কয়টা যোগ ধরছে, আপনারা 5টা যোগে ধরছে, আমাকে কয়টা ধরছে জানি না, দেখা যাচ্ছে না। তো আমি তো আগেই বলছি চেনা পথ ঘোরাও ভালো, অচেনা পথ কাছেও ভালো না। শুধুমাত্র এই ইউটিউবার মাসুদের জন্য, ইউটিউবার মাসুদ বুঝে নাই, তার জন্য আমি জেনে শুনে বিষ করেছি পান। দাঁড়াই থাকলে চোখে লাভ মারে। রানিংয়ে থাকেন, রানিংয়ে থাকলে কম ধরবে, দাঁড়ালেই যোগে। এবার আবারও একদম খাড়া 30-35 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠবো। একটা জিনিস কি, মেইন রোড দিয়ে যাওয়া আর জঙ্গলের রাস্তা ধরে যাওয়া আকাশ পাতাল ব্যবধান। জঙ্গলের রাস্তা বিপদ, কোন জায়গায় কোন ঝামেলা বিপদ অপেক্ষা করে। আমি জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমরা অনেক অ্যাঙ্গেল থেকে উপরের দিকে উঠে আসছি, টপ লেভেলে। বলুন তো, এতক্ষণ জঙ্গলের হাইওয়ে রোডে ছিলাম, বা ওই দিক দিয়ে আসলে এক প্রকার ভালোই হতো। বৃষ্টি হতে পাহাড়ের সবুজের
অরণ্যের প্রাণ যেন ফিরে আসছে। এই যে এখানে দেখা যাচ্ছে, কোথায় পাটা রাখবো, বিশেষ করে এখানে মানুষের আনাগোনা কম, যার কারণে সাপেরাও নিশ্চিন্তে শুয়ে থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? এই দূর বরাবর আসেন, আমাদের দূর বরাবর, আমি যেখানে দাঁড়িয়ে ওইখানে আমরা হাঁটি নাই, ওইখানে সমস্যা থাকলেও বলা যায় না। আগের লোক যেভাবে হাঁটে সেভাবে অনুসরণ করেন। এই তো চলে তো আসছি, বেশি ডিস্টেন্স না, ওই যে ওই রোডে মিলবো এখন, ওই যে ফার্ম অয়েল বাগানে, পাম বাগান আছে না, পাম বাগানে মেইন রোডে হাইওয়েতে মিলবো এখন। কিন্তু হাইওয়েতে ওটা জঙ্গলের হাইওয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলছি, সময়টা তো বরাবর আর বেশি গেছে মনে হয়, যদি বা রাস্তা একটু সামান্য ডানে বামে এদিক সেদিক অ্যাঙ্গেল। আসলে এখানে সবচেয়ে ভয় লাগে সাপের। এখানে যদি হঠাৎ একটা সমস্যায় পড়ে, ডাক্তার, হাসপাতাল, সামান্য ওষুধের ফার্মেসিও নেই, এটাই হচ্ছে বড় সমস্যা। এক কথায় কোনো সাপোর্ট পাওয়া যাবে না। হ্যাঁ, এখানে তো মানুষ হাঁটে না, আর সাপেরাও জানে যে এখানে মানুষের আনাগোনা নেই, রাস্তায় শুয়ে থাকি, যার কারণে ওরা ওই সাইড, এই সাইড দিয়ে হাঁটছে, আমরা এই সাইড দিয়ে হাঁটি, এটাই ভালো হবে। কারণ এখানে সিস্টেম হচ্ছে, ও যদি এই সাইড দিয়ে যায়, আমি যদি ওই সাইড দিয়ে যাই, সমস্যা হতে পারে। ওর যে পাশ দিয়ে হেঁটে গেছে ঠিক ওই পাশ দিয়ে হাঁটবে। অনেক টপ লেভেলে, কিন্তু এখন টপ লেভেল থেকে আবার নিচের দিকে নামবো। রাস্তা হেঁটেও শান্তি পাচ্ছি না, তার উপর আবার একটা মনের মধ্যে একটা চমচমে ভয় কাজ করে, যেহেতু জঙ্গল, তার উপর আবার বর্ষাকাল। শীতকাল হলে যেমন তেমন শুকনো থাকে, বর্ষাকালে বিভিন্ন বিষধর প্রাণীর আনাগোনা বেড়ে যায়। ও নিয়ে এসে হাসতেছে। আমি আস্তে আস্তে আমরা টপ লেভেল থেকে নিচের দিকে নেমে আসছি, ডাউন হিলের দিকে যাচ্ছি। ওই যে আমাদের গাইড হাসতেছে আমাদের কষ্ট দেখি, ওই যে কেন বেটা যে কাজটা করলি এটা স্মরণীয় হয়ে থাকবে। আমার পা কেটে ফেলছে বেটা, রক্ত বেরিয়েছে টনবরতে। এতক্ষণ আমরা বাড়ি ফেরার পথে, অর্থাৎ জঙ্গলের হাইওয়ে রোডে চলে আসলাম। যাওয়ার সময় এই যে সেটা পাম বাগান, এই যে পাম বাগান, আগেই বলেছি আমরা এদিকে যাব। আমরা যাওয়ার সময় এদিকে গিয়েছিলাম, আসার সময় হয়তো এদিকে আসার কথা ছিল, কিন্তু সময় বেশি লেগেছে। রাস্তা শর্টকাট। এই যে আমরা পুলিশ করে বলে গেছি অত হবে তো বারবার জিজ্ঞেসিলে পানি ভাবে জিজ্ঞেস না পানি নেই কোনো আমি এই জন্য আসতে চাই নাই, এই জন্য কথাই আছে চেনা পথ ঘুরে যাওয়া ভালো, আর অচেনা পথ কাছেও ভালো না। আমি জেনে শুনে বিষ করেছি পান। আমি কিন্তু আসার কথা ছিল না, তারপর আমি একা হয়ে যাচ্ছি বিদায় একান্ত নিরুপায় হয়ে ওদের সাথে যেতে বাধ্য হলাম। আর এদিকে আমি জানতাম এই ধরনের কিছু একটা হবে, কিন্তু আমি জেনে শুনে বিষ পান করতে হয়েছে, ওই যে বললাম, যার কারণে আমি একা হয়ে যাচ্ছি। সবসময় যেটা বলি, এখানে জমাট বাঁধা পানি এই রাস্তা দিয়ে গিয়েছে, এই রাস্তা দিয়ে গিয়ে নদীতে মিলিত হয়েছে। পাহাড়ে দোষ, পানির দোষ, বৃষ্টি হলে ওইখানে জমাট বাঁধা পানি ধুমরে মুছতে সব নিয়ে আসে আর কি, যা পাই পানির সাথে এই নদীতে গিয়ে বিলীন হয়ে যায়। এখন তো বৃষ্টি নেই, কিছুদিন আগেও যে বৃষ্টিটা হয়েছে ভারী বর্ষণ, এই ছড়ার মাধ্যমে ঘাস, বাঁশ, কাঠ যা কিছু পাই ধুমরে মুছতে ওদিক থেকে ধস। যতক্ষণ দশ থাকে ততক্ষণ এই রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন, কারণ এই দশের পানির মধ্যে, গোজা গাজার মধ্যে আপনি কি সাঁতরাতে পারবেন না হাঁটতে পারবেন, কিছুই করা যাবে না। এই গোজা গাজার মধ্যে হাঁটার বা পার হওয়ার চেষ্টা করলে হাত পা কেটে গিয়ে, ভেঙে গিয়ে, মুচড়ে গিয়ে আহত হয়ে যাবেন দারুণভাবে। রাস্তার মাঝখানে গাছ পড়ে আছে, এই গাছটা পার হয়ে আসছি, উনিও পার হচ্ছেন খুব সতর্কতার সহিত।
অনেক বিশাল একটা গাছ একদম উপড়ে গেছে পাহাড় ভেঙে যাওয়াতে। লাগাতার বৃষ্টি, টানা বৃষ্টি। এরকম গাছপালা ভেঙে ধসের মাধ্যমে নদীতে গিয়ে মিলিত হয়, রাস্তায় পড়ে থাকে, কবর থাকে না। কখন এটা কে বা কারা হাইওয়ে রোডের মাঝখানে পড়ে আছে, কে বা কারা এটা সাইজ করবে। এটা বড় গাছ করতে অনেক গামজরাতে হবে, কে করবে, কার উদ্যোগে করবে। হাঁটতে হাঁটতে একজন পার্টনার পেয়ে গেলাম। হ্যাঁ, ভাই নামে জালে, নামে জালে মামং। হ্যাঁ, রাস্তা আছে, পাশে নদী আছে, দেখছেন নদীর প্রাণও ফিরে আসছে, স্রোত 10। এখানকার বাচ্চা কাচ্চারা বলে এটাকে গরিবের কক্সবাজার। হ্যাঁ, তাই তোই, গরিবের কক্সবাজারের মতোই মনে হচ্ছে, তাই না দাদা? আপনাদের পাড়ার ছেলেমেয়েরা গরিবের কক্সবাজার বলে। শুধু নুন নাই, অর্থাৎ লবণ নাই। গরিবের কক্সবাজার শুধু নুন নাই, গরিবের কক্সবাজার শুধুমাত্র লবণ নেই। নুন মানে লবণ। অনেকটা চিটাঙ্গা ভাষা ইউজ করে নুন, মূলত লবণ। সাথে মংসাই দাদাকে পেয়েছি, নামটা জানি কি? মমো, মমো দাদা, মমো মারমা, মমো মারমা। এখন ঘরে ফেরার পালা। অনেকক্ষণ মানে কি বলবো, ব্যাকওয়ার্ড পেয়েছে, হাঁটতে 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 যাত্রা শেষ করলাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্ত।